কিছু নাই। 13টা বছর আমরা যে কতটা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যে ঘুরছে আমার মা একটা বিচারের জন্য, কারণ আমার মা তো অনেক ভালো মানুষ ছিলেন। আমার আব্বার সঙ্গে এটা হলে আমরা মানা নিতাম। আমার মা তো একটা হাউস ওয়াইফ ছিলেন, সারাক্ষণ আমার একটা পঙ্গু ভাই তাকে নিয়ে এই রাজনীতির মানুষদের জন্য সারাটা জন্য সে কষ্ট করে গেছে। তার মৃত্যুটা কেন এত কষ্ট হবে? আমরা চাই যারা এটার সঙ্গে আরো জড়িত আছেন, আরো 5-6 জন এর সঙ্গে জড়িত আছে এবং তারা প্রভাবশালী, আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং পিবিআর কাছে তারা যেন এটা সুষ্ঠু বিচারটা করেন। আমরা এই সুষ্ঠু বিচারটা চাই যারা এর সঙ্গে জড়িত আছেন। এখানে রাজনীতি আরো প্রভাবশালী আছেন। আচ্ছা আপা, আপনার ওই ফ্ল্যাট নিয়ে একটা ঝামেলা হয়েছে। না, ফ্ল্যাট নিয়ে কোনো ঝামেলা না, ফ্ল্যাট নিয়ে কোনো ঝামেলা চারটা প্রবলেম মানে তার বাচ্চা থাকতে এটা এরা কারা কিছুদিন পরে যদি এরা ধরা পড়ে দেখবেন সেটা তো আমরা বলবো না, সেটা তারা বলে তারা তো জানে, তারা তো বলে কাকে সন্দেহ করছেন। এটা আমাদের সাথে অনেকে সন্দেহ করছে, আইন যারা তাদেরকে অ্যারেস্ট করবে তারাই প্রকৃত। আপনার বোন কারণ কি মনে করছেন আপনি? একটা বললো একটা বলেছে, আপনারা কি মনে করছেন? না, যখন এই যে শাহ মিজানুর রহমান স্যার এসে বলে গেছেন যে আমার মা আত্মহত্যা করেছেন, সে এত বড় অফিসার হইতে সেই কথা বলতে পারেন না। সে তো কোনো দলের নেতা, সেটা পুলিশের কর্মকর্তা। আর এখানে তো তার ওই কথা বলাও চলে না। সে আসছিলেন, তার হলো সংবর্ধনা অনুষ্ঠান মহিলা বিদায়। তখন আমি 2018 সালে আমি দেশের মাটিতে, তখন আমার বোন আমাকে ফোন করে বলে যে বোন আমার মা নাকি আত্মহত্যা করছে, পেপারে এটা আসছে। তখন আমি সঙ্গে সঙ্গে ওই রাতে নাইটের বাসে আমি ঢাকায় আসি, আইসা আমার বড় বোনকে নিয়ে আপাতত লন্ডনে শেখ হাসিনা আপা লন্ডনে আমরা রাত 10টা পর্যন্ত 2 বোন, আমার সেদিনই ফ্লাইট, আমরা বসেছিলাম। বসে থাকার পরে আপা সংসদ থেকে আসলেন গণভবনের, আসার পরে বোন কেমন আছো, তুমি কবে আসছো? আপা আমি তো কালকে চলে যাবো। আমার এই কেসটা নিয়ে তো আপনি নিজেই এটা ইনভেস্টিগেশন করতেছেন, আপনি নিজে এটা দেখাশোনা করতে, আপনার উপরে আমরা ছেড়ে দিচ্ছি। আপা তখন বললো যে আপা পেপারটা দেখাতে, আপা দেখেন আমার মা নাকি আত্মহত্যা করছে। তার আপা রাগ করে বলে কি আমার কাছে আত্মহত্যা করছে? না, আমার কাছে তো আত্মহত্যা করেনি। তখন সঙ্গে সঙ্গে আমি তো পরে চলে আসে, পরে আপা যোগাযোগ করে সব কাগজপত্র গিয়ে পিবিআর কাছে কেসটা তখন তদন্ত করার জন্য দেওয়া হয়। আর এখানে তো মূল ডকেটটাই, এখানে তো আমার বোন কত বড় শক্তিশালী মানুষ, শক্তিশালী মানুষ না থাকলে তো এত আলামত শাহবাগ থানা তো প্রচুর। আমি 9 দিন পরে কেসটা আমার মামার সঙ্গে গিয়ে সিআইডিতে গেছি, কারণ শাহবাগ থানা যে আমার মা তদন্ত করছেন পরিবার উনি নিজে বলছেন যে এখানে থাকলে কেসটা যখনই কোনো বিচার পাবেন বা সিআইডির কাছে যান। আমি 21 দিন ছিলাম আমার মৃত্যুর পরে, আমি সিআইডির কাছে নিজে, আমি আমার হাজব্যান্ড আমার মামা নিজে গিয়ে আমরা সিআইডির কাছে কেসটা দিই। আপনার বোন প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিল সেই আমরা যখন প্রথমে দেখা করতে যাই 2004 সালে ধন্যবাদ দেওয়ার জন্য একবার সে আমাদের সঙ্গে আপা একটু যদি বলতেন কিছু পায় নাই, তারপরে না, এখানে কারণ আছে, এখানে অনেক কিছু ভুল বোঝাবুঝি লেখা হচ্ছে। আমি এতদিন পর কাছে কোনো কিছু মুখ খুলিনি, কারণ এখানে যে কথাটা বলা হচ্ছে যে আমরা আমার মামাকে বলা হলো, আসলে এটা মিথ্যা কথা, যেটা সত্যি সেটা আপনাদেরকে বলি। আমরা যখন কেসটা আমার বড় বোনের যে মেয়ের জামাই তিলোত্তমার হাজব্যান্ড আবুল কালাম আজাদ, ও তো প্রথমে অ্যারেস্ট হয়, তো প্রত্যেক মাসে যে ওই যে হাজিরা দিতে যায়, তো আমার বোন একদিন আমাকে বলেছে বোন তুমি দেশে আসছো, সিআইডিকে একটু দেখো আমার বোনের বাসায়। তখন আমার খুব গত ভাই পুরো ফ্যামিলি, আমার মামা, আমরা, আমার হাজব্যান্ড, তারপরে যে আবু বকর আঙ্কেল যে ছিলেন উনি আসলেন। আসার পরে তো বললাম যে আঙ্কেল আসলে ও তো এটার সঙ্গে মনে হয় না, যদি জড়িত থাকেও তাহলে তো এতদিন বের হইতো, কারণ ওকে তো অনেক মারধর করা হয়েছে, ওকে স্বীকার করানোর জন্য অনেক অনেক চাপ দিচ্ছে যখন ধরা হয় আমার মারা যাওয়ার পর করে। তো ও তো সেটার সঙ্গে মনে হয় না জড়িত, তো দেশের বাইরে চলে যেতে চাইতেছে, তো পুলিশ ক্লিয়ারেন্স না হলে তো দেশের বাইরে যাওয়া যায় না। আমার বোন খুব রিকোয়েস্ট করতেছে তাহলে আপনি একটু জানি পুলিশ ক্লিয়ারেন্সটা হয়ে যান, এই কাজটা একটু করে দেন। তখন আমি বলবো না, এটা তো আসলে তোমার আমার মূল রকেটটাই নাই, কোনো আলামত নাই, কিসের উপরে কাজ করবো, সারা বাইরে তাহলে আমরা কেসটা আপাতত বন্ধ রাখি। যদি তোমরা কাউকে সন্দেহ করো বা কিছু পাও তাহলে সঙ্গে সঙ্গে আমরা কেসটা আবার রিওপেন করে দেবো। তো আমরা যখন এইটা দেখার পরে আমাকে বলছি, আমার সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করছি প্রথমে রিওপেন, আমরা পারি না। পরে পিবিআর যে মনুষ্য উনি বলছেন আপনারা পারবেন না, আমরা নিজেরা উত্তর দিই এটা রিওপেন, যেহেতু এখানে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী আছে এখানে, আমরা আপনারা কোনো কিছু পারবেন না, আমরা বলছি তারপরে তারপরে আমরা তো এমন কোনো সত্তা নাই, কোনো মন্ত্রী মিনিস্টার আপনার থেকে শুরু করে আবহাওয়া যাবো তোমরা সহযোগিতা করো। আমরা যেটা জানতাম আমরা তো সেটা বলছি, আমরা সবসময় শেয়ার করছি। যেটা যখন লাস্টে বলছে যে কারেন্টের 1 মাস আগে আমাকে দেখা হলো, বললো যে কারেন্টের সুইচ ভাঙা হয়েছে, আপনার নাকি ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। ইলেকট্রিক বাসায় আসতো, তখন আমি বাসায় আসতো, আসে আমাদের ছোটবেলা থেকে আমি তো ক্লাস 6 থেকে 7 এর তখন থেকে সকল আসতে সাথে তারপর অনেক পছন্দ করতো আমার বড় কাস্টমার, বড় বোনের হাসপাতালের সঙ্গে একটা ফোন ট্যাক্সের দোকান ছিল, ওইটার সঙ্গে সে দেখাশোনা করতো। তো অনেক একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। 2001 সালে একটু শারীরিক সম্পর্কে বা পরকীয়ায় জড়িয়ে যান। পরকীয়ায় জড়িয়ে যাওয়ার বিষয়টি 2005 সালে জানাজানি হলে একসময় তাকে মারধর করা হয় বা তাকে অপমান করা হয় এবং সে ওই বাসা থেকে চলে যায় এবং তাকে বলা হয়েছে আর এইদিকে আসবে না, সে আর যেতেন না। 2008 সালে এই আমাদের সুবল কুমার রায় বিয়ে করেন এবং সে তিতু হন, বা 2011 সাল থেকে আবার সে ওই বাসায় যাওয়া আসা শুরু করেন। আমাদের ঘটনার দিনে, যেদিন এই ঘটনাটা ঘটেছে তাকে গুরুতর জখম করার, সেই দিন ভোরবেলা 6:30টার দিকে ফজরের নামাজের সময় ফজরের নামাজ পড়ে ভিকটিম সেলিমা খান মজলিস ছাদে উঠেছেন, উনি দোতলায় থাকেন, পায়চারি করতেন। তখন দেখেন যে সুবল চুপে চুপে এই বাড়ির দিকে আসছে। তখন তিনি সুবলকে উচ্চস্বরে চিৎকার করে বলেন যে তুই আবার এইদিকে আসছো, তো এখন করে ফেলবো। তো উনি এইটা বলে উনিও নিচে চিৎকার করতে করতে নামতেছিলেন এবং তখন সুবল এবং শামিমা খান মজলিস ওরফে পপি তিনিও উপরে যান মার চিৎকার থামানোর জন্য। তারা দুইজনে রিকোয়েস্ট করেন, মা চিৎকার চেঁচামেচি করা শুরু করেন। তখন পিছন থেকে তাকে সামলানোর জন্য এই শামিমা খান মজলিস জাপটিয়ে ধরে মাকে। আর তখন সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তখন পাশে ছিল একটি ফল কাটা ছুরি, সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে 2 পোজ দেন এবং আর এক পাশে আর একটি পোজ দেন। পোজ দেওয়ার পর তখন দেখেন যে মরে নাই, বা উনি তখনও চিৎকার করতেছে। তখন তার মাথায় হলো, সে তো ইলেকট্রিক মিস্ত্রি, সে সেইটি ভালো জানে, সে তখন ওই ওই ভাঙছে, ইলেকট্রিক বোর্ডটা ভাঙছে, ভেঙে ওই তার টেনে বের করছে। তার টেনে বের করে ওই ইলেকট্রিক শক দিছে, যেটি পোস্টমর্টেম বা কোথাও আসেনি বা এরকম কোনো আমাদের কোনো আলামতও ছিল না। তো এইটি করার পরে ও আরো আতঙ্কিত হয়ে যায় এবং আতঙ্কিত হওয়ার পর সে চলে যায়। এর বেশি তিনি আর বলেন না। তো এরপরে কিন্তু ঘটনার ডেড বডিটা সে পড়েছিল, এই ঘটনাটি ঘরে হলো রান্নাঘরে, কিন্তু আমরা ইয়াকে পাইছি। আমরা আমাদের যে ভাষ্যগুলো ছিল সেই ভাষ্য অনুসারে আমাদের এই ভিকটিমের যে শরীর শোয়ানো ছিল সেটি ছিল হলো তার ছেলের পাশের বেডে। তো তার মানে হলো তাকে নিয়ে আসা হয়েছে। এই কারণে আমরা শামিমা খান মজলিসকে আমরা গ্রেপ্তার করেছি, তাদের 2 মোড়ের অনুমতি নিয়েই আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করার পর তিনি আমাদেরকে এখন পর্যন্ত কোনো সত্য স্বীকারোক্তি দেননি। তবে আমরা আরো কিছু লোককে গ্রেপ্তার বা চেষ্টা করছি এবং আমাদের এই মামলাটা শেষ পর্যন্ত একটি রহস্য উন্মোচনের জায়গায় এসছে। ফাইনাল রিপোর্টের ক্ষেত্রে আমরা যেটাই বিশ্বাস করি লিখি, ফাইনাল রিপোর্টের ক্ষেত্রে নিচে একটা লাইন লিখে রাখা থাকে, যদি কোনো তথ্য পাওয়া যায় তাহলে আমরা এটি আদালতকে জানাব। যে কারণে ওই পিআরবিতে 12 বছর এই রেকর্ডটা এই কারণেই 12 বছর রাখা হয়। এই কারণে ফাইনাল রিপোর্ট 12 বছর রাখা হয়। আবার একই কারণে দেখেন, আপনাদের মনে আছে 2016 সালে রাজশাহীতে একটি নাইস ইন্টারন্যাশনাল সবচেয়ে তখন বড় হোটেলটি ছিল, সেখানে একটা রুমে পাবনা বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ে সুমাইয়া এবং রাজশাহী ইউনিভার্সিটির একটা ছেলে মার্ডার হয়েছিল, মনে আছে আপনাদের? হোস্টেলের ইয়ার মধ্যে থানা পোস্টমর্টমে আসছে যে ছেলেটা রেপ করে বালিশ চাপা দিয়ে মারছে, আবার এরপর আবার ছেলেটার শোকে দুঃখে সুইসাইড করছে। তাহলে মেয়ের বাবা এবং ছেলের বাবা দুইজনই খুশি যে দুইটাই মরছে এবং পোস্টমর্টম ওইভাবে আসছে।
কিন্তু আমরা এটা বিশ্বাস করি নাই। যখন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ যখন ফাইনাল রিপোর্ট দেয়, তখন আমরা কোর্টে গিয়ে দাঁড়িয়ে গেছি যে আমরা এই মামলা তদন্ত করবো। এবং পরে আপনারা জানেন সেটি 4 খুনিকে আমরা ডিটেক্ট করছি, 4টাই হলো ইউনিভার্সিটি ছাত্র। আমরা এখন বলছি আপনার জ্ঞাতার্থে আর একটু বলি সুবিধার্থে, এইটি ছিল 12 বছর, কারণ 12 বছর রেকর্ড থাকবে। আমরা এই ঘটনা এবং সগীরা মোর্শেদের পরের কারণে পুলিশ হেডকোয়ার্টারে বলছি যত বিধিবিধান আছে সব সংশোধন করে এই ডকেট, যে কোনো খুনের মামলার ফাইনাল রিপোর্টের ডকেট আগামী 30 বছর মতো পুনরুজ্জীবিত করার ক্ষমতা দিতে হবে পুলিশকে। এবং পুলিশ হেডকোয়ার্টার সেটি অ্যাকসেপ্ট করছে, এটি নিয়ে কাজ চলছে। ভবিষ্যতে 12 বছরের মধ্যে শুধু পুনর্জীবিত, 30 বছর পর এই মামলা পুনরুজ্জীবিত করার ক্ষমতা আমরা চাচ্ছি। আমরা এখন পর্যন্ত যেটুক পাইছি আমরা সেইটুক বললাম। আপনি আর ডিটেলসে বোঝান না। আপনার যেহেতু আপনি একই ধারে মানে সংবাদকর্মী, আবার একই ধারে আপনি যেহেতু ভিকটিমের আত্মীয়, সুতরাং আপনার সকল প্রশ্নের উত্তর আমি দিব না, অন্য সবার দিব, আপনারটা দিব না।